মেঘলা, আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আমি কি চাইবো? আমি তো চাইবো না যাতে সেই মানুষটা শান্তিতে থাকে, সেই মানুষটার জীবনে কোনো অশান্তি, কোনো ঝঞ্ঝাট না থাকে। সঞ্জয় যদি নিজের ফ্যামিলিতে আরেকটু বেশি সময় দিয়ে শান্তিতে থাকতে পারে তাহলে তাহলে আমার অসুবিধা কোথায়? আমার তো কিছু কমে যাচ্ছে না, আমার তো কিছু ক্ষয়ে যাচ্ছে না, তাই না? ঠিক বলেছ দিদি ভাই, তুমি যদি কাউকে ভালোবাসো তার ভালো থাকাতেই তোমার ভালো থাকা হবে, তাই না? আমি আজ অব্দি কোনোদিন তোকে জিজ্ঞেস করিনি যে এই বাচ্চাটার বাবা কে। তুইও আজ অব্দি এমন কারুর গল্প আমার সঙ্গে করিসনি যাতে আমার মনে হয় যে তুই কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছিস। বাজারে তোকে নিয়ে কোনো গুজব নেই, পেপারে এত বড় বড় ইন্টারভিউ তোর বেরোয়, কিন্তু কোনো রিপোর্টার কখনো তোর ব্যক্তিগত জীবন নিয়ে তোকে কোনো প্রশ্ন করলে তুই খুব সযত্নে সেটা এড়িয়ে যাস। কাগজওয়ালারা তোকে নিয়ে তোর সম্পর্কে কোনো কৌতূহল তৈরি করতে পারে না, বা কোনো কৌতূহলের বিষয় তৈরি করতে পারে না যেটা সত্যি সত্যি তোর জীবনে এক্সিস্ট করে। অথচ তুই কোনোদিন আমাকে এটাও বলিসনি যে এই বাচ্চাটার বাবা আমার ভাই। এতটা মনের জোর কোত্থেকে পাস মেঘলা? এতে মনের জোরের কি আছে দিদি ভাই? তুমি যদি একটা সম্পর্ককে সম্মান করো তখন সেই সম্পর্কের সম্মান রাখার জন্য তো কখনো কখনো মুখটা বন্ধ রাখতেই হয়, তাই না? ধরে নাও না এটা সেরকমই একটা কিছু। সেরকম একটা কিছু মানে? মানুষটাকে সেটা আমি ডিসক্লোজ করতে চাই না দিদি ভাই। দিদি ভাই, আমি জানি তুমি একজন আধুনিক মানুষ, সত্যিকারের আধুনিক মানুষ। তুমি নিশ্চয়ই আমার চাওয়াটাকে সম্মান করবে। মেঘলা, আমার খুব ইচ্ছে আমি তো সাথ দেব। জানো দিদি ভাই, এই সাথ দেওয়া নিয়ে না তোমার ভাইয়ের খুব আপত্তি ছিল। কি রিঅ্যাক্ট করেছিল প্রথমবার যখন শুনেছিল, কত কথা, ইস কি বাজে কাস্টম, এসব খুব বাজে ব্যাপার, নানান কথা বলেছিল। যদিও তারপর আলটিমেটলি মেনে নিতে হয়েছিল, সাতটা হয়েছিল। তারপর অনেকদিন পর তোর মুখে আবার ভাইয়ার কথা শুনলাম। না, ওই কথা প্রসঙ্গে উঠে এলো। আমি ভাবছি মেঘলা, তোর যখন অ্যাডভান্স স্টেজ হবে, মানে ওই সময়টা একদম যখন চলে আসবে, আমি বরং তোর কাছে এসে থাকব। মানুষেরই পারবে, কিন্তু আমি থাকলে আপত্তি আছে? দেখেছো তো, তোমার মুখে কিন্তু এই কথাগুলো মানায় না। তুমি খুব ভালো করে জানো এটা আমি মিন করিনি। তাহলে আমিই থাকবো। জানো দিদি ভাই, তোমাকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। তোমার অনেক কথা আমি শুনেছিলাম অনুরাগের মুখে, কিন্তু তোমার সঙ্গে কখনো আলাপ করার সুযোগ হয়নি। খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু ঘটেনি। আজ কি মনে হয় জানো, অনুরাগের থ্রুতে যদি তোমার সঙ্গে আমার আলাপ হতো তাহলে বোধহয় তোমাকে আমি এইভাবে চিনতে পারতাম না। আজ যখন তোমার সঙ্গে আমার একটা সরাসরি যোগাযোগ হয়েছে, আলাপটা একদম সামনাসামনি হয়েছে, তখন তোমাকে আমি অনেক ভালোভাবে চিনতে পেরেছি, অনেক কাছ থেকে জানতে পেরেছি। তোমাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না দিদি। জানি না ভবিষ্যতে যদি কখনো এরকম হয় যে তুমি আমার সঙ্গে আর যোগাযোগ রাখলে না, বা আমি হয়তো কোনো কারণে দূরে সরে গেলাম, এই সময়টা আমি কিন্তু কখনো ভুলতে পারবো না। এই কথাটা উঠছে কেন? না মানে কি এমন হতে পারে যার জন্য তুই আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবি, বা আমিও তোর সঙ্গে যোগাযোগ রাখবো না? না না,
আমি এমনি মানে ওই কথার কথা বললাম। সব বিষয় নিয়ে কথার কথা বলতে নেই মেঘলা। আর একটা সম্পর্ককে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে হয়, তাকে শেষ করে দেওয়ার কথা কখনো ভাবতে নেই। এই তো দেখ না, আমার সাথেই সঞ্জয়ের এত ক্রাইসিস, এত রকম প্রবলেম, কিন্তু তাও আমি কোনোদিন এক মুহূর্তের জন্য ভাবিনি যে ওকে ছেড়ে আমি বেরিয়ে আসব বা ওর সঙ্গে আমি সম্পর্কটা শেষ করে ফেলব। আমি ভাবি সম্পর্কের রূপান্তর হয়, যেমন এটাও হয়তো একটা রূপান্তর। এখন আমার সঙ্গে সঞ্জয় যে সম্পর্ক, তাতে মাসে আমাদের হয়তো 3-4 দিন দেখা হয়, ব্যাস, দ্যাটস ইট। আমি আমার অফিস নিয়ে ব্যস্ত থাকি আর ও সংসার নিয়ে ব্যস্ত থাকে। তা বলে ওর আমার জীবনে যে কন্ট্রিবিউশন, তার তো কোনো তুলনা নেই। আমি তো সেটা কোনোদিন চাইলেও ভুলতে পারবো না। কিন্তু দিদি ভাই, এভাবে কতদিন চলবে? মানে আর কতদিন চলবে এভাবে? এরপরে তো তোমারও একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে। ফ্রাস্ট্রেশন এলে আরো বেশি করে কাজ করব। তুই বুঝিস না আমি এত বেশি কাজ কেন করি? আসলে আমি কিছু মনেই রাখতে চাই না। আমার ব্যক্তিগত মুহূর্তগুলোকে নিয়ে যত নাড়াচাড়া করার কম সময় পাওয়া যায় ততই ভালো। বাড়িতে যাও? মাঝে মাঝে যাই, না গেলে বাপি খুব কষ্ট পায়, দুঃখ পায়। যাই, তবে থাকি না। ও বাড়ি ছেড়ে যেদিন বেরিয়েছিলাম সেদিনই প্রমিস করেছিলাম যে ও বাড়িতে আর কোনোদিন থাকবো না। বাপি মন খারাপ করে তাই যাই। আমার কি আর ক্ষমতা আছে রে সবাইকে খুশি রাখার? জীবনটা কিরকম পাল্টে গেল না দিদি ভাই? একটা জীবনে যে এত রকম গল্প থাকতে পারে ভাবিনি কখনো। একটা না পড়া বইয়ের মতন কত কিছু, সত্যি কোনোদিন ভাবিনি। রোজ মনে হয় এখন একটা করে নতুন পাতা উল্টে উল্টে পড়ছি। অদ্ভুত না? আর তোর কথাটা বল, তোর গল্পটা। সেটা তো যে কোনো মানুষের জীবনে একটা ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা। কোন জায়গায় ছিলি আর এখন কোন জায়গায় আছিস। ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলো আমি নয় বাদই দিলাম। এই যে তুই একটা কাজ করছিস, এত লোকের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছিস, এত জগৎ জোড়া নাম ডাক তোর, এর দাম কি কম? তুই এত সুন্দর গান গাস, লোকে এত তোর গান পছন্দ করে, তোকে এত ভালোবাসে। একটা ছোট্ট ঘরে নাই বা জায়গা পেলি, এই যে বৃহৎ জগৎ সংসারের মধ্যে তুই একটা জায়গা পেয়েছিস, সেটাও তো একটা বিরাট ব্যাপার মেঘলা। আমি তো এইভাবেই ভাবি আর এইভাবে ভেবে ভালো থাকার চেষ্টা করি। ভালো তো আমাদেরকে থাকতেই হবে দিদি ভাই। ভালো না থেকে কি উপায় আছে? দেখো, এসবের মধ্যে দিয়েই না ভালো থাকতে হবে। ভালো না থাকলে যে আমি ভালোভাবে গানটাও গাইতে পারবো না। আর যদি ভালোভাবে গান না গাইতে পারি, তাহলে আজ যারা আমায় এত ভালোবাসে, যারা আমায় চেনে, তারা তো আমাকে আর চিনবে না। কাল আমার থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। তারা যদি মুখ ফিরিয়ে নেয়, যে আসছে তাকে আমি কিভাবে মানুষ করব দিদি ভাই? তাকে তো ভালোভাবে মানুষ করতে হবে। ঠিক কথা, খুব ঠিক কথা বলেছিস। জানিস, ভাইয়া মাঝে মাঝে জিজ্ঞেস করে, তোমার খাবার এসে গেছে। কথাটা শুনতে চাস না? না,
আমি কেন চলে এসেছিলাম বলো তো, কেন চলে এসেছিলাম আমি? তুমি বোঝোনি? তোমার তোমার কি মনে হয়েছে আমি টাকা, নাম, যশ, খ্যাতি এসবের জন্য চলে এসেছি? মনে হয়নি মেঘলা। নদী